এই নারী ক্রীড়াবিদদের তাদের এই যে ক্রীড়াবিদ হয়ে যাওয়ার যে গল্পটা সেটা কিন্তু আমরা শুনলাম। কারো বাবা একেবারে হাতে ধরে তাকে নিয়ে গিয়েছেন, এমনকি ফুটবল খেলতে না পারলে তিনি মারও খেয়েছেন। মানে অনেকের গল্প আছে, অনেকের সাফল্যের পেছনের গল্প আছে। এই গল্পগুলো জানা থাকাটা কিন্তু সবার জন্য ভালো। ক্যারিয়ার নিয়েও কিছু কথা বলতে চাই, আরেকটা বিরতি নিচ্ছি, সাথে থাকুন। আবারও স্বাগত ডিবিসি নিউজ স্পোর্টসের ঈদের বিশেষ আয়োজনে। আপনাদের সাথে আছে আমি কনক মাহমুদ, আর যথারীতি আমাদের সাথে আছেন বাংলাদেশের ক্রীড়াঙ্গনের 3 সফল নারী ক্রীড়াবিদ। তারা তাদের ঈদের অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করছেন। তারা শেয়ার করছেন তাদের এই ক্রীড়াবিদ হয়ে ওঠার পেছনের গল্পটা। আমরা তাদের ক্যারিয়ার নিয়েও কথা বলতে চাচ্ছিলাম। আমাদের সাথে আছেন শিরিন আক্তার, আমাদের সাথে আছেন সায়রা আরিফিন এবং আফিদা খন্দকার। আমি একটু শিরিনের কাছে যেতে যাচ্ছিলাম। শিরিন, মানে 16 বার বাংলাদেশের দ্রুততম মানবী হওয়া, একবার দুইবার না, মানে আপনি যেভাবে দৌড়ান এর মধ্যে কিন্তু আমরা দ্রুততম মানব অনেকেই পেয়েছি। মেজবাকে পেয়েছি, আমরা জহির রায়নকে পেয়েছি, আমরা হালে ইমরানকে পেয়েছি। তো তারা চলে গেলেন, কিন্তু আপনার এই যে আপনি যে আপনার সাফল্যটা ধরে রেখেছেন, এটার রহস্য কি? আসলে এই জায়গাটায় ধরে রাখার পেছনে আসলে আমার একার সাফল্য আসলে কারোর নিজস্ব একার হয় না। তো আমার এটার পেছনে বিকেএসপি, আমার কোচ আব্দুল্লাহ আল কাফি, বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশন, বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন, আমার সংস্থা হচ্ছে 2014 থেকে আমি বাংলাদেশ নেভির সাথে আছি। বাংলাদেশ নৌবাহিনী আমার সব সময় যেটা আমি চেয়েছি, যেভাবে আমি চাচ্ছি, আমাকে সম্পূর্ণটাই সাপোর্ট করছেন। এবং আমি কিভাবে আরও একটু ভালো টাইমিং করতে পারবো, আমি কিভাবে আমার এই ক্যারিয়ারটা আরেকটু বড় করতে পারবো, সেজন্য যা কিছু প্রয়োজন বাংলাদেশ নৌবাহিনী আমাকে সাপোর্ট করছেন। এবং আমার বেশ কিছু মানুষ আছেন যারা আমাকে বেশ কাছ থেকে অনেক বেশি সাপোর্ট করছেন। ফুড সাপ্লিমেন্ট, আমার যে হচ্ছে কাপড়গুলো পরি, কেয়ার্স পরি, আদার্স যা কিছু আছে এগুলো দিয়ে সাপোর্ট করছেন। এবং আমার সব মিলিয়ে আমাকে আমার ছোট ভাই আছে, তার নাম হচ্ছে রসি, ও আমাকে সাপোর্ট করে। সব মিলিয়ে আসলে সব মানুষগুলো, সব প্রতিষ্ঠানগুলো, সংস্থাগুলো আমার পাশে আছে জন্যেই বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশনের বর্তমানে সবাই যারা আছেন তারাও অনেক বেশি সাপোর্ট করছেন। যারাই থাকছেন মোটামুটিভাবে সব জায়গা থেকে সাপোর্ট পাচ্ছি জন্যেই আজকে আমি শিরিন আক্তার হয়ে উঠতে পেরেছি এবং এতটা বছর এই জায়গাটা ধরে রাখতে পেরেছি। বাংলাদেশে সফল হলো, আমরা এটা সবাই মানি যে বাংলাদেশের যারা স্প্রিন্টার আছেন, ট্র্যাক অ্যান্ড ফিল্ডে যারা তারকা আছেন, তারা কিন্তু আন্তর্জাতিক ইভেন্টগুলোতে খুব একটা বেশি সাফল্য পান না, যেমনটা কিনা শুটিং পেয়ে আসছে, যে এক্সপোজারটা শুটিং পেয়ে আসছে সেখানে কিন্তু একটু পিছিয়ে আছে। সেক্ষেত্রে আপনি অলিম্পিকে খেলেছেন, সেখানকার অভিজ্ঞতা দেখেছেন। আপনি আপনার প্রিয় স্প্রিন্টারের নামটা যদি বলতেন, যাকে ফলো করেন। শেলিয়ান ফ্রেজার প্রাইস এবং শারিকা। একটু স্যারের কাছে জানতে চাইবো আপনার অনুপ্রেরণা কি, এইটা একটা প্রশ্ন। এবং মানে শুটিং যেহেতু একটা ব্যয়বহুল খেলা, সেক্ষেত্রে আসলে আপনি কিভাবে এটার সাথে কোপ আপ করছেন? অনেক ইকুইপমেন্টস প্রয়োজন হয়, আলাদা একটা ড্রেস আপ প্রয়োজন হয়, সব কিছু মিলে কীভাবে কোপ আপ করছেন? প্রথমে আপনি যাকে ফলো করছেন, ইনফ্লুয়েন্স হিসেবে দেখছেন। আসলে আমার হাতে খড়ি যেহেতু মরহুম আতিকুর রহমান স্যার দিয়ে শুরু, তো সেক্ষেত্রে ওনার থেকে আমি অনেক কিছু শিখেছি। এবং উনি যদিও নেই, কিন্তু আমার ইন্সপিরেশন হয়তো উনি সারা জীবন থেকে যাবেন। বিকজ ওনার থেকে আমি শুটিংয়ের যে সাইডটা আমি শিখেছি। শুটিং হয়তো বা আমরা দেখি যে একটা রাইফেল নিয়ে আমরা শট করছি, বাট শুটিংয়ের ভেতরে যা আছে, আসলে শুটিং কি, আসলে আমাদের সাথে কিভাবে কানেক্ট করে, আমাদের লাইফের সাথে বলেন সব কিছুর সাথে কীভাবে কানেক্ট করে, আসলে শুটিং জিনিসটা গভীরতাটা কি, সেটা আমি ওনার থেকে শিখেছি। এবং ওটার মধ্যে আসলে নিজেকেও এতটাই গভীরভাবে নিজেকে ওখানের মধ্যে সেট করেছি যে আসলে সব কিছু আসলে ওনার থেকেই শেখা। তো উনি আমার ইন্সপিরেশন শুরু থেকেই। আর অবশ্যই শুটিং ফেডারেশন আমাদেরকে সব কিছু যাবতীয় যত সরঞ্জাম সব কিছু আমাদেরকে প্রোভাইড করে বলে আসলে আমরা এতটা এগিয়ে যাচ্ছি। তো সেই হিসেবে অবশ্যই শুটিং ফেডারেশন অনেক বড় অবদান আছে। অবশ্যই। আফিদা, চ্যালেঞ্জেস আসছে সামনে, আপনার উপর ওয়ার্কলোড বেশি পড়ছে, কারণ এখন জাতীয় দলে আপনার আগে যে রোলটা প্লে করতেন এখন আরও বেশি রোল প্লে করতে হচ্ছে। সেক্ষেত্রে আপনি কতটুকু চেষ্টা করছেন নিজের পার্সোনাল, কারণ এখানে নিজেকে উন্নত করার জন্য, ইন্ডিভিজুয়াল পারফরমেন্স উন্নত করার জন্য কী করছেন? বাবার খেলা দেখে আর কি হচ্ছে খেলা শুরু করা। বাবার সাথে যখন খেলতাম তখন বাবা সবসময় তার বিপক্ষ দলে দিত, কারণ তার সাথে আমার ফাইট হতো। তো বাবার খেলাই দেখতাম, তো বাবার খেলা থেকেই আর কি সবসময়
এখনও বাড়িতে গেলে বাবার সাথে প্র্যাকটিস করি। বাবা যেগুলো আমাকে শেখায় সেগুলো একটু ভালোভাবে শেখার চেষ্টা করি, কারণ এখানে আসলে হয়তো বেসিক যে ফুটবলটা বাবা শিখেছে ওইটা খুবই কম পাওয়া যায়, কারণ টিম ওয়ার্ক করতে হয়। তো বাড়িতে গেলে হচ্ছে সবসময় বাবার কাছেই প্র্যাকটিস করি, কারণ ইন্ডিভিজুয়াল ট্রেনিংটা বেশি পাওয়া যায়। ট্রেনিংটা পাওয়া যায়, আর যেগুলো বাবা শেখায় হয়তো এখানে প্র্যাকটিস না করে করে হয়তো একটু ভুলে যায়। তখন বাসায় গিয়ে যখন প্র্যাকটিস করি তখন বাবা একটু বকা দেয় যে তুমি ওখানে করো না কেন, করলে তো পারো, এখানে বাড়িতে কত বা আসো, 2-1 দিন আসো, কয়েকদিন প্র্যাকটিস করো আবার করো না, একটু প্র্যাকটিস করলে কি হয়। তো সারাক্ষণ এগুলো বলে, ফোনের ভিতরেও কথা বলে জিজ্ঞেস করে এটা প্র্যাকটিস করছো ওটা প্র্যাকটিস করছো, মানে সারাক্ষণ প্র্যাকটিসের উপরেই থাকতে হয়। যদি ফুটবলার না হতেন তাহলে কি হতেন? ফুটবলার না হলে হচ্ছে আমার দাদির খুব ইচ্ছা ছিল যে আমি ডাক্তার হব, কারণ আমার পরিবারে আমার ফুপির থেকে শুরু করে সবাই ডাক্তার, ফুফাতো বোনও ডাক্তারি নিয়ে পড়তেছে। তো আমার দাদির ইচ্ছা ছিল ডাক্তার হওয়ার। মা কোনোদিন কিছু বলে নাই যে হচ্ছে কি হইতে হবে, কিন্তু সে ছোটো থেকে শুনেছে যে ডাক্তার হওয়ার জন্য তো পড়ার ইচ্ছা ছিল সায়েন্স নিয়ে। তো বাবা যেহেতু ফুটবলে নিয়ে যাচ্ছে তো বাবার পথেই হেঁটে চলছি এখনো। আচ্ছা, সাইরা যদি শুটার না হতেন তাহলে কি হতেন? আসলে শুটার না হলে হয়তো বা স্পোর্টসটা কন্টিনিউ করা হতো না, কারণ আমার কখনো অত মানে অন্য স্পোর্টসে যাওয়ার খুব একটা ইচ্ছা ছিল না। অন্য কোনো পেশা? অন্য কোনো পেশা বলতে আমি এখন আইন নিয়ে পড়ছি, আইন বিভাগে পড়ছি, তো আমি এটাতে আসলে কন্টিনিউ করতাম। মানে শুটিং, আইন, মানে সব মিলিয়ে কিন্তু খুব জটিল একটা পরিস্থিতিতে আছেন আপনি। শুটিং আর আইন দুটো একেবারে খুব ভালোভাবে মিশে গেছে। আচ্ছা শিরিন, আসলে এত বছর পরে প্রশ্নটা করব, মানে এই যে দ্রুততম মানবী আপনি, তারপরেও যদি মানে স্প্রিন্টে না আসতেন তাহলে কি হতেন? মানে স্প্রিন্টার না হতেন তো কি হতেন? আসলে একটাই রাস্তা পেয়েছিলাম, হচ্ছে হেঁটে চলার জন্য, ছুটে চলার জন্য। তো এই রাস্তাটা ছাড়া আমার আর কোনো রাস্তায় আসলে আমি সুন্দরভাবে খুঁজে পাইনি, কারণ হচ্ছে এই যে মানে একটু কি চিন্তা হয় না যে না আমি যদি স্প্রিন্টার না হতাম তাহলে আমি এটা হতে পারতাম, এরকম কোনো না, কিছু? কখনোই আফসোস হয়নি, কারণ এটা না হতে পারলে মানে খেলার জগতে এসেছি, এই সাইডে যদি না আসতে পারতাম, বিকেএসপিতে না আসতাম কিংবা অ্যাথলেটিক্সে স্প্রিন্টিং না করতাম, তাহলে হয়তো বা এখন একটা বিশাল একটা সংসারের একজন আছে গৃহিণী হয়ে থাকতাম কিংবা এরকম টাইপ একটা চিন্তা, কারণ গ্রামের মানুষ, আমার বাবা একজন কৃষক। শিরিন, কখনো কি আপনার কাছে এরকম মনে হয়েছে কখনো কোনো ছেলেকে চ্যালেঞ্জ করেছে আরে তুমি কি দৌড়াও, মানে এরকম কখনো দৌড়ে কোনো ছেলেকে পেছনে ফেলেছেন কিনা? আমি প্রথম যেবার বিকেএসপি ট্রায়াল দিই, তখন বিকেএসপির ট্রায়াল দেওয়ার সময় মেয়েদের ট্রায়াল সব শেষ হয়ে যায়, তখনই আমার হচ্ছে ছেলেদের সাথেই ট্রায়াল দিতে হয় এবং সেখানেই ফার্স্ট হয়েছিলাম। তো তারপর থেকে বিকেএসপিতে ভর্তি হওয়ার পর থেকে যারা জুনিয়র ভর্তি হতো তারা আসলে, আমি মেয়ে হলেও এই জুনিয়র ছেলেরা আমাদের সাথে মানে আমার সাথে পারতো না। যে বাফিদা, আপনি তো মানে ছেলেদের সাথে খেলেই এই পর্যন্ত এসেছেন, আপনার সবচেয়ে বড় অ্যাডভান্টেজটা ছিল আপনি ছোটবেলা থেকে ছেলেদের এগেনস্টেই খেলেছে, সেখানে আমার বাবাও ছিল। মানে এরকম কি হয়েছে ছেলেরা আপনার ফুটবল স্কিল দেখে কখনো তারা চিন্তা করেছে আরে এ তো আমার থেকে বেটার খেলে, এরকম কখনো মনে হয়েছে কিনা? যখন ছোট ছিলাম বাবা যখন খেলা শুরু করায় তারপর থেকে আর কি, যে ভাইয়াদের সাথে একসাথে প্র্যাকটিস করতাম, ভাইয়ারাও বাবার কাছে প্র্যাকটিস করতো। তো তখন হচ্ছে বাবা যদি কোনো স্কিল দেখাইতো তো আমাকে দিয়ে দেখাইতো যে তুমি এটা করো, তারপর তোমাকে দেখে সবাই করবে। তো তখন এই জিনিসটা আমার খুব ভালো লাগতো যে বাবা আমাকেই কেন দেখাইতে বলতেছে, নিশ্চয়ই আমি ভালো পারি তাই আমাকে দেখাইতে বলতেছে। তো অনেক ভাইয়ারা আছে যে তারা বলতো যে না খুবই ভালো, তারাও আমার সাথে টেক্কা দিত যে তোমারটা ভালো হয় না আমারটা ভালো হয়, এরকম করে অনেকেই টেক্কা দিত। আচ্ছা, আমরা একদম শেষ প্রশ্নটা আমাদের অনুষ্ঠানের সায়রাকে করতে চাচ্ছিলাম। সায়রা, হাতে যখন রাইফেল থাকে তখন কেউ কি বলে যে না মেয়েদের হাতে রাইফেল মানায় না? না, এই কথা কারো বলার সাহস হয় না, কারণ হাতে রাইফেল থাকে। কিন্তু অনেকে ভাবে যে না আমি শুটার, হয়তো বা কেউ কিছু যদি বলে আমার যদি পছন্দ না হয় আমি হয়তো তাকে গুলি করে দিব, এই ধারণা